এবং গণিত আমি এতটাই ভালোবাসি যে 2 তারিখে আমার সন্তান হয়েছে, আমার ছেলের নাম রেখেছে গণিত। সুপার লেভেল ক্রেজি। আমরা তো খুব খুশি যে টিউশনে পোস্টার মারতে না মারতে আমি টিউশনে পেয়ে গেছি, আমার তো মহা খুশি আমরা। সেখানে কিন্তু আমি ওই বিল্ডিং এর তখন কিন্তু 12 সালে এসে কিন্তু ওরা আমাকে পুরো বিল্ডিং দিয়ে দিস 5 তলা। উনি যখন প্রথম আমার কাছে আসেন উনি খুব ইন্টারেস্টিং একটা বই নিয়ে আসেন, যেটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে আরে আমি এই জিনিসটা তো কখনো আগে দেখি নাই। এটা গল্পের কোনো একটা প্রেক্ষাপটে আপনাদের কাছে আমি তুলে ধরবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যান্ডিং বাংলাদেশের আরও একটি এপিসোডে। আপনারা নিশ্চয়ই জানেন যে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের একেবারে ক্রিম প্রজেক্ট যদি আমি বলি, যেটা আমি একেবারে খুব চিন্তা করে শুরু করেছিলাম আজ থেকে প্রায় আরও 4 থেকে 5 বছর আগে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য এমন কিছু এপিসোড নির্মাণ করতে চাই যেগুলো বছরের পর বছর মানুষের জন্য টিকে থাকবে। তো আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড নামে, সেখানে ভিডিও সংখ্যা 100 পূরণ হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে এই চ্যানেল একেবারে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ছুঁই করছে এবং এটা এত প্রিয় হয়েছে এই চ্যানেলটি। এবং শুরু থেকে এখন পর্যন্ত খুবই নিখুঁতভাবে কিছু এপিসোড, কিছু গল্প ওখানে তুলে ধরবার চেষ্টা করেছি এবং এই গল্পগুলোর শুরু এবং শেষ যেই প্যারাডাইমে থাকে। তো আজকে তেমনই একজন বা এই গল্পের ভান্ডারে আরও একটা পালক হয়তো বা যুক্ত হবে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের আনাচে কানাচে এমন কিছু মানুষ আছেন যারা বাংলাদেশকে লোকালি এবং ইন্টারন্যাশনালি প্রতি মুহূর্তে তাদের কাজ দিয়ে ব্র্যান্ড করে চলেছেন। সে কারণেই আমরা এই অনুষ্ঠানটির নাম দিয়েছি ব্র্যান্ডিং বাংলাদেশ। তো আজকে কে আমার সঙ্গে রয়েছে তার কাছে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, যদি আপনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। এছাড়া আপনারা চাইলে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে sharemystory24@gmail.com। ভাই, প্রথমে আপনার নামটা বলেন এবং আমাদেরকে তাকিয়ে গল্প করেন। হ্যাঁ, আচ্ছা, আমার নাম হচ্ছে সুমন রেজা। আপনার বয়স কত? আমার বয়স 38 বছর। 38 বছর। জন্ম জেলা? আমার দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি গ্রামে, একেবারে ইন্ডিয়ার কাছাকাছি একটা গ্রাম। বলেন আপনি যেখান থেকে বলতে ইচ্ছে করে। আমি যদি গ্রামে যাই অনেকে আমাকে ডাকে সুমন বটি। সুমন বটি? সুমন বটি। বটি বলতে ওই যে তরকারি কাটে যে বটি দিয়ে, আমার বংশের নাম হচ্ছে বটি বংশ। আচ্ছা, ইন্টারেস্টিং। এটা নাই মানে বটিটা কেন? মুখে মুখে শোনা যে আজ থেকে 3-4 পুরুষ আগে যে আমার দাদা বড় একটা মাছ নিয়ে আসছিল। 3 দিন লাগতো ওই গ্রাম থেকে এই ঢাকাতে আসতে এবং 1 মাস চিকিৎসার পরে আমার দাদা 1972 সালে ফেব্রুয়ারি মাসে মারা যান। আচ্ছা। বাবার মুখ থেকে শোনা যে ওই দাদার লাশ নিয়ে গেছে অনেক কষ্ট করে, অনেক, এবং তার কাছে টাকা নাই তখন, কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে টাকা তুলছে এবং তার 6 মাস পরে কিন্তু আমার দাদি মারা যান। সব ভাই বোনকে 4-5-এ তখন থেকে আমি গরু চড়াইছি। আর আমার বাবা কিন্তু ওই যে জমি ছিল কিছু, ওই জমি কিন্তু চাষ করতেন সব। আর আমি নিজেও ওই জমিতে যে ধান লাগানো, পাট লাগানো, এগুলো 3 ভাই 1 বোন বড়, তার আর ভাইদের মধ্যে আমি হচ্ছে বড়। আচ্ছা। তো সকালবেলা একেবারে ভোরবেলায় 4টা-5টার সময় ক্ষেত যখন সিজন থাকতো, তো যাদের জমি, বাবা পরিশ্রম করতো কারণ স্কুলের টিচার, স্কুলে ক্লাস নিত, নেওয়ার পরে বাবাও দেখা যাচ্ছে জমিতে কাজ করতাম। আমি বাবার সাথে বহুদিন কাজ করেছি এবং ওই যে মাঠে বসে দুপুরে বা বিকালে বাসার থেকে খাবার পাঠাই, ওই খাবারটা আসলে অন্য রকমের ছিল। ওই সময় কিন্তু হাতে রুটি পাঠাইতো। হাতে রুটি মানে যে কলাইয়ের যে রুটি আছে না, এই কলাইয়ের রুটি পাঠাইতো। আবার ওই যে খিচুড়ি, ওই যে ঢলঢলি খিচুড়ি যেটা বলে, এখন তো নিয়ে গেছি। আচ্ছা, সো আমি আপনাকে কিছুটা হলো মানে রিলেট করতে পারছি। জমিতে আমাদের এলাকায় বলে কামলা হওয়া। জি। তো যেটা হতো মা রান্না করে দিত, জি, হাত ভরে নিয়ে যেতাম খাবার। এগুলো আমার মেমোরিতে কিছুটা আপনার গল্প শুনে আসতেছে আর কি। জি বলেন। তারপর 1998 সালে সেই সময় কিন্তু ভয়াবহ বন্যা হয়। আরে 6 থেকে 10 পর্যন্ত আমার মাছ ধরা, গরু চড়ানো বা বাবার ক্যারাম খেলা, এগুলোর আমার খুব ভালো নেশা ছিল। কিছু সময় ফুটবল বা ক্রিকেটও খেলতাম। আর মাছ ধরার নেশা এতটাই পেয়ে বসছিল যে এক প্রকারের জাল পাওয়া যায়, কারেন্ট জাল বলে অনেক সময় বা অনেকে, তো ওই জাল আমি কিনা লাগবে, তো কোথাও পাচ্ছি না। একজন বললো যে ইন্ডিয়ায় গেলে ওই জাল পাওয়া যাবে। সেই সময় কিন্তু একেবারে ওদিক থেকে ইন্ডিয়া একেবারে খোলা ছিল। তো জাল কেনার নেশাতে আমার মাছ ধরা, যে আমার কথা হলো যে মাছ ধরতে হবে, বেশি মাছ পেতে হবে, তো আমি একবারে লুঙ্গি পরে ট্রলারে চলে গেলাম ইন্ডিয়ায়। ইন্ডিয়ার ওইখানে জলঙ্গি নামের একটা আছে, পাসপোর্ট নাই, ভিসা নাই, ভিসা পাসপোর্ট ছাড়া আমি ইন্ডিয়া চলে গেছি। তো ইন্ডিয়ায় যেয়ে আমি জাল কিনলাম,
কেনার পরে মায়ের জন্য কিছু ওই কাঁসার বিভিন্ন প্লেট বা এটা ওটা কিনলাম। জাল কেনার পর আমার চিন্তা হচ্ছে আমাকে যদি ধরে নিয়ে যায় পুলিশে, আমার মাধ্যমিক বিদ্যালয় 2002 সালে জিপিএ পাই 4.50, সেই সময় কিন্তু পাস করছিল হচ্ছে 42%। মাত্র 42%? হ্যাঁ, পুরো বাংলাদেশে? হ্যাঁ, পুরো বাংলাদেশে। এবং জিপিএ পাস পেয়েছিল 317 জন। জিপিএ পাস তখন তো অনেক সোনার হরিণ। 2001 সালে প্রথম জিপিএ আসে ছিলাম। ওকে, মানে যশোর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হই, সেই সময় টপ কলেজ ছিল যশোর ক্যান্টনমেন্ট। হ্যাঁ আমি নিজেও বগুড়া ক্যান্ট পাবলিকে পড়েছি। ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হই। কলেজে যখন পড়ছেন তখন থাকতেন কোথায়? মেসে থাকতাম। ও, মেসে থেকে? মেসে থাকতাম, এবং ওইখানে আমি কিন্তু মেসে থাকতাম। মেসে থাকার সময় অনেক টাকা তো লাগে আসলে। এখন আমার বাবা প্রাইমারি স্কুলে জব করে যাই হোক কয় টাকা পায়, আমাকে যতটুকু পারে দিত। বড় যে মামা, ফজলুল হক নাম, উনি আমাকে অনেক হেল্প করতো, অনেক সময় টাকা দিয়ে, বা অনেক সময় আইডম হয়েছে যে আমার একটা সাইকেল কেনার দরকার, আমার পছন্দ, বা আমার বড় মামাকে নিটটা ফিল আপ করতো। অনেক ক্ষেত্রে। ইন্টারে তো আমি সায়েন্সে পড়তেছি, তো ইন্টারে দেখা যাচ্ছে যে অনেক প্রাইভেট পড়তে হয়, অনেক টাকা লাগে। তো বাবা যাই টাকা দিচ্ছে ওইটা দিয়ে যাই হচ্ছে। আমি তখন 2-1টা টিউশনিও করতাম সেই সময়। ইন্টার লাইফে টিউশনি করছি করে আমি কলেজ লাইফ আমি শেষ করছি। কলেজ লাইফ শেষ করার পর আমি যখন ঢাকাতে আসবো, এখন ভর্তি পরীক্ষার জন্য তো ঢাকায় আসতে হবে, তো ঢাকাতে আসবো, আমার কোনোভাবে টাকা নাই। এখন সব বন্ধু একসাথে চলে আসবো মনে করতেছি। এখন বাবার সাথে থেকে আগের দিনও টাকা চাইলাম, তো বাবা বলতেছে 2-1 দিন সময় লাগবে। তা আমি চিন্তা করতেছি 2-1 দিন, পরের দিনই সবাই টিকিট কেটে চলে যাচ্ছে, আমি তখন কি করব? তো এমনি ম্যাচে থাকলে তো সবার একটা নির্দিষ্ট থাকে, ফ্যান থাকে, থাকে, তো সবার ফ্যান নিয়ে আসতেছিল। তো আমার একটা ফ্যান ছিল, আমি তখন ওইখানে সেই সময় আমি 600 টাকায় বিক্রি করে দিই। আমি ওই বাসের টিকিট কেটে আমি ঢাকাতে আসি কোচিং করার জন্য। কখনো কারো কাছে ধার করবো, এই জিনিসটা আমার কাছে খুব লজ্জাজনক। তা আমি চিন্তা করলাম যে ফ্যান দরকার পরে যে কিনা যাবে, আমি ফ্যানটা বিক্রি করি। এবং আমি 2005-06 সেশনে আমি ভর্তি পরীক্ষা দিই ঢাকা ইউনিভার্সিটিতে। মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান যে বিভাগ আছে, ওই বিভাগে আমি চান্স পাই প্রথম বছর। আর সেই সময় কিন্তু 2বার পরীক্ষা দেওয়া যেত। আমি কিন্তু গণিতকে খুব ভালোবাসতাম প্রথম থেকে, এবং আমি 6-এ খারাপ করছিলাম একবার। তারপর থেকে আমি গণিতে সবসময় 98, 99, 100 পেতাম। তো আমার ইচ্ছা যে আমি গণিতে পড়বো। তো আমি যে সাবজেক্টে ভর্তি হলাম, যে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান, আমি ডিপার্টমেন্টে ভর্তি হয়ে থাকলাম। দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার পরে আমি সাবজেক্ট পেলাম হচ্ছে পরিসংখ্যান, প্রাণ পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান। গণিত পাইনি আসলে, আমি ব্যর্থ, আসলে আমি পাইনি যে কারণে হোক। দ্বিতীয়বার আমি যখন আবার চান্স পাই, তখন ভর্তি হই, তখন আমাকে ফজলুল হক দিয়েছিল। থাকতো অঙ্ক ছিল, কম ছিল, যেহেতু আমার কাছে ভাল লাগতেছে না। আমি সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ার পরে আমি চিন্তা করলাম যে আমি ভাল লাগতেছে না। আমি পরবর্তীতে প্রাইভেট ইউনিভার্সিটিতে গণিতে অনার্স এবং মাস্টার্স করছি। ঢাকা ইউনিভার্সিটিতে আপনি চান্স পাওয়ার পরে প্রাইভেট ইউনিভার্সিটিতে গেছেন শুধুমাত্র গণিত পড়ার জন্য? হ্যাঁ। আপনার বাবাকে কি বুঝাইলেন? বাবাকে আমি বুঝাইছি যে আমার এটা ভাল লাগে না। পরিসংখ্যানও তো অনেক ডিমান্ডেবল একটা না, ডিমান্ডেবল থাকে, এটাও ম্যাথ। প্রথমে ভর্তি হলাম, তারপরে আবার ভর্তি হয়েছে। আমার গণিতকে ভালো লাগে বলে আমি গণিতকে দেখতেছি। আমি সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ছি, ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা দিয়েছি, রেজাল্ট হয়েছে। যে যতই বলুক, আমার একটা নিজের থাকে না, যে প্যাশন থাকে, যে আমার এটা ভালো লাগার জায়গা। আমি সেই ভালো লাগার জায়গা পাচ্ছিলাম না। আমি গণিতে পড়লে আমি ভালো করব। আপনার ফ্যামিলি থেকেও তো ধরেন একটা সাপোর্ট করার মতো অবস্থা না। আমি যে কাজটা করি, যে সবাই কম্পিউটার কিনছে, আমি চিন্তা করলাম যে একটা আমার কম্পিউটার দরকার। কম্পিউটার হইলে হয়তো আমি আরো ভবিষ্যতে ভালো করব, বিভিন্ন কিছু ইনকাম করতে পারবো। আমি কম্পিউটার কেনার জন্য বাবার কাছে সেই কান্না। এখন বাবার কাছে তো টাকা নাই। বাবা সাবজেক্টও খারাপ না, দুটো সাবজেক্টই ভালো, কিন্তু আপনার প্যাশন ছিল গণিত, যে কারণে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে দুইটা সাবজেক্ট 2 বছর চান্স পাওয়ার পরে দুটোই আপনি কনসিডার করে প্রাইভেট ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কারণ আপনি ম্যাথই পড়বেন। হ্যাঁ। কোন ইউনিভার্সিটি চুজ করলেন? অনার্স পড়ছি বাংলাদেশ ইউনিভার্সিটি, আর মাস্টার্স করছি উত্তর ইউনিভার্সিটি। ইন্টারেস্টিং। এটা আসলে আমার কাছে ভালো লাগতো। ম্যাথে পড়ে মানুষ তো চিন্তা করে যে সাবজেক্টে পড়ছে সেটা পড়ে কি হবে। আমার ম্যাথ আমার কাছে ভালো লাগে, ম্যাথ আমার কাছে প্যাশন একটা। ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং। জীবনে প্যাশন যেখানে, সেখানেই সময় দিবেন, এবং সেটা যদি পজিটিভ কিছু হয়, চিন্তা করেন না সেক্টর কোথায় আছে, সেক্টর আপনি বানাবেন, প্যাশন সেই লেভেলের হবে। কেন এই কথাটা বললাম গল্পের শেষে গিয়ে বলবো। আজ পর্যন্ত যারা দেখবেন যে পুরো পৃথিবীতে প্রভাবশালী নেতৃত্বে এসছে, কাজের জায়গা থেকে হোক বা যে কোনো জিনিস থেকে হোক, তারা কিন্তু তার প্যাশন দিয়ে হয়েছে। প্যাশন ছাড়া কোনো মানুষই তার ইউনিকনেসকে এক্সপ্লোর করতে পারে না। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাতে দুটো সাবজেক্টে চান্স পেয়ে, সে স্ট্যাটিস্টিক্সের মতো সাবজেক্টে চান্স পেয়েও সে কনসিডার করেছে ডিউ রেসপেক্ট কোথায় বাংলাদেশ ইউনিভার্সিটি র্যাঙ্কিং আর কোথায় ঢাকা ইউনিভার্সিটি র্যাঙ্কিং। সো চিন্তাই করতে পারেন আপনি, কিন্তু উনি ওনার প্যাশনকে অনুভাবে কনসিডার করেন। নট অনলি দ্যাট, পড়েছে এমন একটা সাবজেক্টে যেটার ফিউচার, স্ট্যাটিস্টিক্সের ফিউচার, এগুলো কিন্তু সেম।
এবং ইউনিভার্সিটির সার্টিফিকেটের ভ্যালু যদি আমি চিন্তা করি তাহলে ডেফিনেটলি বাংলাদেশ ইউনিভার্সিটির চাইতে ঢাকা ইউনিভার্সিটি অনেক বেশি এগিয়ে। গণিত আমি এতটাই ভালোবাসি যে 3 সন্তান, 2 তারিখে আমার সন্তান হয়েছে, আমার ছেলের নাম রেখেছে গুণ। আমার গণিত ভালো লাগে, সুপার লেভেল ক্রেজি। গণিত ভালো লাগে আমার। আমি এই লেভেলের ক্রেজি পাই নাই। ঠিক আছে, অনার্স মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট বাদ দিয়ে দিলাম, কিন্তু আপনি ছেলের নাম রেখে দিলেন গণিত। এখন আমার ভালো লাগে। এখন কথা হলো যে আমি গণিত ভাবি আপত্তি করে নাই এতে? হ্যাঁ করছে, তাকে আমি পজিটিভ দিক বুঝাইছি আগে, তারপরেও অনেক ক্ষেত্রে অনেক বোঝানোর পরে তারপরে মানছে যে না থাক, যেহেতু পছন্দ করে। বড় ছেলেটাও গণিত নামে ডাকে এখন, আমার ভালো লাগে আসলে। বিউটিফুল। ওকে, সো বাংলাদেশ ইউনিভার্সিটিতে পড়ার পরে মাস্টার্স করলেন উত্তর ইউনিভার্সিটি এবং গণিতেই করলেন। রেজাল্ট কি হলো? আমার বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে আমার গণিতে হচ্ছে 3.27 গণিতে রেজাল্ট, আর মাস্টার্স হচ্ছে 3.67। ওকে, আউট অফ 4। জি, 6 সালের টিউশনি পাওয়া অনেক টাফ, কিন্তু আমরা 3 বন্ধু এক রুমে থাকতাম। কি করা যায় তো আমরা 3 বন্ধুই পোস্টার ছাপালাম, 3 জনের নাম দিয়ে। এবার পোস্টার আমরা মারতে শুরু করলাম, যে আমার একেবারে শেওড়াপাড়া বাস স্ট্যান্ড থেকে একেবারে 60 ফিট পর্যন্ত পোস্টার মারতে মারতে আমরা ওইখান 60 ফিট পর্যন্ত গেছি। এর মধ্যে ফোন আইছে যে আপনারা আসেন, আর একটা টিউশনি আছে। আমরা তো খুব খুশি যে টিউশনি পোস্টার মারতে না মারতে আমি টিউশনি পেয়ে গেছি, আমার তো মহা খুশি আমরা। তো 3 জনই দৌড়ায় চলে আসি, একেবারে দৌড়াতে যে যাই হোক ভাই এই জায়গায় পোস্টার লাগেছেন, পোস্টার তুলেন। আমরা 3 বন্ধু এখন পোস্টার তো ছোটকালে যতই হোক পোস্টার এত সুন্দর করে লাগাইছি, এখন পোস্টার আমি কেমনে তুলবো? আস্তে আস্তে আমরা পোস্টারটা তুললাম। আমরা 3 জনের মধ্যে এখন মনে করেন যে একটা বন্ধু আছে জাপানে, সে জাপানের নাগরিকত্ব পেয়েছে, আমি একজন, আর আরেকজন হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর। বিউটিফুল মেমরি। 100 পোস্টার মারিছি নিজেরা, তারপরে 200 পোস্টার মারিছি। এরপরে কারণ ওই খামার বাড়িতে নামলে 2 টাকা লাগবে, এখন আমি 1 টাকা বাঁচানোর জন্য আমি ওইখানে নামতাম, নেমে হাঁটতে আসতাম, এসে আমি পড়াইতাম। এর আগেও আমি টিউশনে করছি, সেই সময় 200-100 টাকায় টিউশনে করছি, কিন্তু আমি তখন ওই 500 টাকা আমার কাছে অনেক বড় মনে হতো। পড়াইতে হয়তো সপ্তাহে 7 দিনে। ওই টিউশনির থেকে আমি 700 টাকার আর একটা টিউশনি পেলাম। অনেকগুলা টিউশনি করতেছি, ভালো লাগে। একটা স্কুলে বিকালে ভাড়া নিলাম, স্কুল শেষ হয়ে যায় ওই 4টার থেকে আমি 9টা-10টা পর্যন্ত ওইখানে ব্যাচের মতো পড়াবো। 25-30 জনকে ডেকে নিয়ে আসছি, স্টুডেন্ট বা আমার পরিচিত, ওদেরকে ডেকে নিয়ে এসে বোর্ড মার্কার রাখছে যে আমার ওরিয়েন্টেশন ক্লাস, বোর্ডে লিখে ক্লাস নিছি, এরকম আমি কখনো নেই নাই। তো ওরিয়েন্টেশন ক্লাসে আমি বিভিন্ন কিছু বলতেছি বলে আমি বোর্ড একেবারে লিখে একেবারে ভরে, পরে দেখি যে লেখা দেখতেছি পার্মানেন্ট মার্কার। এরপরে আমি আস্তে আস্তে ওইখানে আমি পড়াতাম, অনেকগুলো ব্যাচ পড়াচ্ছি। ব্যাচ পড়াতে আমার মনে হলো যে ওরা দেখা যাচ্ছে যে বিকালে দেয়, অনেক সময় সকালে তো অনেক স্টুডেন্ট পড়তে চায়। আমার ওইখান থেকে এক জায়গা থেকে প্রতিষ্ঠান ভাড়া নেওয়ার জন্য কথা বলতে গেলাম। ভাড়া দিতে হবে 8,000 টাকা, আর 30,000 টাকা দেবে অ্যাডভান্স। তো এখন সেই সময় তো 2008 সালে তো 30,000 টাকা অ্যাডভান্স দেওয়া অনেক টাফ। আপনি কি তখনও ছাত্র? তখন আমি ছাত্র। ঠিক আছে, আমি ফাইনাল করছি। কোথায় এটা মিরপুর শেওড়াপাড়াতে। 30,000 টাকা অ্যাডভান্স দিতে হবে, আমার কাছে 30,000 টাকা নাই। টিউশনে করতেছে, আমার ইউনিভার্সিটির খরচ বা আমার ফ্যামিলিকে দিতেছে, দিয়ে আমার ওটা খরচ হয়ে যায়। 1 তারিখে উঠতে হবে, উনি একেবারে 28 তারিখে আমাকে খুঁজতেছে, যে অ্যাডভান্স দেওয়ার কথা ওনার 20 তারিখে আমাকে খুঁজতেছে। যেভাবে হোক নিয়ে আমিও তাকে ম্যানেজ করে দিলাম। নতুন কোচিং এ যখন উঠলাম তখন তো একটা বাথরুম আর একটা ওদের মানে ছিল, ডাইনিং টাইপের ছিল, ওইটাকে আমি ক্লাসরুম বানাইছি। এখন ম্যাথে আমি বাদ দিয়ে, কারণ আমার টাকাটা সেভ হবে, তো আমি বিকালে আর সকালে পড়াতাম, রাত্রে দিতাম, বাথরুমটা পরিষ্কার করতাম, করে ওইখানে আমি 4টা বেঞ্চ একসাথে করে আমি ঘুমাইতাম। ওই ইউনিভার্সিটি ক্লাস করছি, স্টুডেন্ট পড়াইছি, কারণ স্টুডেন্ট পড়ানো কিন্তু অনেক কষ্টের, কথা বলা অনেক কষ্টের। এত ক্লান্তি আসতো যে আমি ওই বিছানা পাড়ারও সময় পাইতাম না। ওই মানব কল্যাণ বিজ্ঞান আইসে 15 বার, তার মানে কি স্বদেশপ্রেমী দেওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং আমি ওইটাকে 1 নম্বরে দিলাম, কিন্তু দেখা যাচ্ছে ঢাকা বোর্ড বা কিছু কিছু বোর্ড তো প্রশ্ন অনেক সময় পরিবর্তন কঠিন করে। গত বছর যদি একটু কঠিন করে, ওই বোর্ডে একটু বিশ্লেষণ করলে কিন্তু সুন্দর করে সাজেশন করা যায়। এই জিনিসটা আমি কিন্তু পারতাম, এবং এই জিনিসটা যদি আমি করে স্টুডেন্টের কাছে দিলে, স্টুডেন্টের দেখা যাচ্ছে হুবহু সবগুলো 1 নম্বর আসতো। সেপ্টেম্বর কি অক্টোবরের এসএসসি মডেল টেস্ট দিয়ে আমার কোচিং শুরু করার আগে আমি লিফলেট দিতে হবে স্কুলে। তো আমি লিখছি যে প্রথম যে মডেল টেস্টে ফার্স্ট হবে, প্রথম পুরস্কার কম্পিউটার দিব, দ্বিতীয় পুরস্কার দিছি নোকিয়া মোবাইল, তৃতীয় পুরস্কার কি যেন লিখছি। না, কিন্তু আপনি দিবেন কোত্থেকে? আপনার পকেট? আমি জানি যে আমি স্টুডেন্ট পাবো। এটা বললে প্রচুর স্টুডেন্ট ভর্তি হবে, স্টুডেন্ট পাবো আমার বিশ্বাস, কারণ আমার কিছু স্টুডেন্ট অলরেডি আছে। এবং আমি লিফলেটের মধ্যে লিফলেটে লিখে দিলাম যে 1 মাস ফ্রি ক্লাস। আমি যখন স্কুলে লিফলেট দিছে, এটা কি সত্যি 1 মাস ফ্রি ক্লাস? এর মধ্যে মনে করেন 100-150 স্টুডেন্ট চলে আসে, বিশাল প্রচারণা। তো এর মধ্যে এমন ভালো ক্লাস নিলাম, আর
ফ্রেন্ডলি হয়ে গেলাম। 1 মাস পরে ওই দেখা যাচ্ছে যে যারা ছিল সবাই ওরা কিন্তু পরের মাস থেকে কন্টিনিউ করছে। 6 থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব ক্লাসের আমি গণিত পড়াতাম। আমার গণিত পড়াতে অনেক ভালো লাগে। 3 বন্ধু যে পোস্টার মারতে গেছিলাম, ওর মধ্যে একজন বন্ধু আমাকে 1 বছর ও কোনো টাকা ছাড়া কোচিং এ ক্লাস নিত। আর ওর সাথে আমার এত একটা ভালো মহব্বত ছিল, পরবর্তীতে ও লন্ডনে চলে যায়। এদিকে মনে করেন যে 9, 10, 11, 12 সেই সময় আমি অনেক সচ্ছল, কারণ অনেক স্টুডেন্ট আমার কাছে পড়তে যাচ্ছে। 30,000 টাকা আমি অ্যাডভান্স দিতে পারি নাই। সেখানে কিন্তু আমি ওই বিল্ডিং এর তখন কিন্তু 12 সালে এসে কিন্তু ওরা আমাকে পুরো বিল্ডিং দিয়ে দিচ্ছে 5 তলা, মানে স্টুডেন্ট ধরতেছে না। পরবর্তীতে আমি আর এক জায়গায় যেয়ে কিন্তু আরো 2টা ফ্লোর ভাড়া নিয়েছি। 2008 সালে কোচিং এর পরপরই আমি কিন্তু আমার মেজর ভাই খোকন নাম, ওকে কিন্তু আমি ঢাকায় নিয়ে আসি সরকারি বিজ্ঞান স্কুলে ভর্তি করে। 2009 সালেও কিন্তু আমার একেবারে ছোট যে ভাই, তাকেও আমি ঢাকায় নিয়ে আসি বাংলা স্কুলে ভর্তি করাই দিই। আমি কিন্তু কখনো কোনো ওই কোচিং থেকে আরেক জায়গা থেকে টিচার নিয়ে আসতে হবে তা না। আমার কাছে যে পড়ছে ওকে আমি প্রায়োরিটি দিতাম, তুমি এইভাবে পড়াও। শুধু টিচারের কখনো সমস্যা হইতো না। আমি 12 সালে দেখা যাচ্ছে আমার হিউজ পরিমাণে, আমার তখন ওই 5 তলা বিল্ডিং, আবার এদিকে 2টা ফ্লোর, মানে এত পরিমাণ স্টুডেন্ট। তখন মনে করেন যে আমার 2000 প্লাস স্টুডেন্ট 12 সালে। 2000 প্লাস স্টুডেন্ট। আমার কিন্তু জায়গা দিতে পারতেছে না কোনো জায়গায়, এরকম অবস্থা। আচ্ছা, কোনো নাম রাখলেন প্রতিষ্ঠানের? আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে টেকনিক টিচিং হোম। প্রথম থেকে এটাই ছিল? হ্যাঁ, প্রথম থেকে এটাই ছিল, টেকনিক টিচিং। ওকে, তারপর আপনাদের ওয়েবসাইটের ঠিকানাটা কি? আমাদের ওয়েবসাইটের ঠিকানা t.com.bd আর te.com.bd। ওকে, 2008 সালে আপনি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট তখন শুরু করেছেন, আর 2012 4 বছরের মধ্যে এটা 2000 স্টুডেন্ট ক্রস করে যায়। আমি পড়াতে পারতাম ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথ, এই 5টা সাবজেক্ট আমি পড়াইতাম। তা আমি তো সব ব্যাচে ক্লাস নিতে পারতাম না। তো মাঝে মাঝে চিন্তা করতাম যে আমি যদি রোবট হইতাম, আমি যদি কিছু সিডি বানালাম, মানে আমার ক্লাস দিয়ে রেকর্ডিং সিডি বানালাম। তো সিডি চলতো, তখন সিডি চলতো। তো সিডি বানায় আমি ওই দেখা যাচ্ছে আমার সিডিতেই অনেক সময় আমি ক্লাসরুমে চালাই দিতাম, এক রুমে ক্লাসরুমে চালাই দিয়ে ওরা দেখতো। ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসে একটা করে সিডি দিয়ে দিত, চালাই দিয়ে একজনকে দাঁড় করে রাখছি, তুমি দাঁড়াও আর ক্লাস নিয়েছি। সিডির থেকে আমি দেখা যাচ্ছে যে আমি চিন্তা করলাম এগুলা যদি আমি আস্তে আস্তে অনলাইনে আপলোড করা যায় কিনা। তা আমি কিছু কিছু ক্ষেত্রে, তখন অনলাইন অতটা না জনপ্রিয় না, কিন্তু 15 সালের দিকে আমি কিছু অনলাইনে ভিডিও আপলোড করলাম। অনলাইনে তখন ইউটিউব তখন মোটামুটি হচ্ছে, তাই ইউটিউবে আপলোড করলাম 15 সালে। স্টুডেন্টে বলতাম আমি যদি না থাকি তোমরা দেখো। আপনার ইউটিউবের চ্যানেলটার নাম কি? আমার ইউটিউবের চ্যানেলের নাম টেকনিক ইজি এডুকেশন। টেকনিক ইজি। তখন আমি কি নাম দেওয়া যায়, তখন আমি ওই যে সহজভাবে যেহেতু গণিত পড়াই তা আমি টেকনিক ইজি এডুকেশন রাখলাম। এটা কত সালে দিয়েছেন? 2015? না, আমি যখন 2015 সালে চ্যানেল খুলি, 2018-তে হ্যাঁ চ্যানেল খুলে ভিডিও দিচ্ছি ফেসবুকে, ইউটিউবে। 2016 সালে আবার কিন্তু আমার ওই যে মানে ওই বিভিন্ন খেলার মানে আমি পোস্ট করার ফলে বা বিভিন্ন কারণে আমার ওই 2টা চ্যানেল এবং আমার এদিকে ফেসবুক সম্পূর্ণ 16 সালে নাই। ওগুলো নাই হয়ে গেছে বা যে কোনো কারণে হোক। বলতে আরেকটা জিনিস আছে কি, আমি আবার এই সময় কিন্তু 3 মিলিয়ন সাবস্ক্রাইবার, মাই গুডনেস, 19,000 ভিডিও। কিন্তু আমি কিন্তু ওইভাবে আসলে টু বি অনেস্ট মানে আমার চোখে পড়ে নাই। মানে আমিও তো এডুকেশন টুল নিয়ে অনেকদিন ধরে কাজ করছি, প্রচার বলেন, প্রসারের জায়গায় বলেন, আপনাকে আমি এইভাবে দেখি না। কিন্তু আপনার এত কন্টেন্ট, আমার কিন্তু কন্টেন্ট আছে 40,000 ফেসবুক এবং ইউটিউব মিলে। এখানে কিন্তু আরো কয়েকটা পেজ আছে। এখানে একটা জিনিস আপনাদেরকে বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, উনি যখন প্রথম আমার কাছে আসেন উনি খুব ইন্টারেস্টিং একটা বই নিয়ে আসেন, যেটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে আরে আমি এই জিনিসটা তো কখনো আগে দেখি নাই। এটা গল্পের কোনো একটা প্রেক্ষাপটে আপনাদের কাছে আমি তুলে ধরবো, এবং এটা খুবই ইন্টারেস্টিং। তো বাক্সাতে যখন আমরা খেলা দেখতে গেছি 16 সালে টেস্টে, সেই দিন কিন্তু বাংলাদেশ ইংল্যান্ডকে কিন্তু 148 না 37 রানে কিন্তু হারাই দিছে। সব পত্রিকায় আমাদের ছবি দিয়েছিল যে এরকম আমরা চিল্লাইছি, এবং ওই যে বাঘের সাথে যে বাঘিনী গেছে এটা অনেক হাইলাইটস হয়েছিল। 16 সাল মিনিমাম হলেও 6 থেকে 7 বার আমি ফেসবুক ইউটিউবে যে কারণে হোক হ্যাকিং বা আমার পেজ টেজ সব নষ্ট হয়ে গেছে। 16 সালে আমার দেখা যাচ্ছে যে এত স্টুডেন্ট, আমি মানে তখন কি বলবো, আমি কাঁপতেছি। এমন হয়েছে যে আগুন দেখে এখন আমার বাসার থেকে ফোন দিচ্ছে, সবাই ফোন দিচ্ছে, আমি মনে করেন অজ্ঞান হয়ে গেছি এরকম অবস্থা। যে আগুন এখন আমার তিলে তিলে তৈরি করা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানকে আমি আমার সন্তানের মতো, আমার জীবনের সবকিছু কিচ্ছু বাদ না, এখানে শীট কম্পিউটার যা ছিল সব পড়ে গেছে। আগুন লাগার ফলে ওই বিল্ডিংটা একেবারে খারাপ অবস্থা হয়ে গেল, মানে একেবারে আর চলার যোগ্য না। এমনি একটু পুরান বিল্ডিং ছিল, তো ওইখানে কিন্তু 3 তলা 4 তলা আরেকটা বিল্ডিং নিয়ে আছে। 2017 সালের ডিসেম্বর মাসে আমার একজনের সাথে পরিচয় হলো যে আমি ভিডিও করতে চাই, 25,000 টাকা কন্ট্রাক্ট হলো, 10টা ভিডিও করে দেবে। তো শ্যুট করার
পরে আমি তখন আবার নতুন করে চ্যানেল খুলে আমি 2018 সালের 24শে জানুয়ারি ওই ভিডিও 25টা আপলোড দিলাম। ওই যে ছেলেটা ওদের ওই ভিডিও করতে আসছিল ওই ছেলেটাকে বললাম যে আমি যদি ক্যামেরা কিনে দিই তুমি আমার ভিডিও করতে পারবে নাকি? ও নাকি এডিট করতে পারে, ওকে এডিটর হিসেবে রাখলাম। ও এডিট করবে, ভিডিও করবে, ওর হলো বেতন হচ্ছে 50,000 টাকা। 50,000? হ্যাঁ। কত সালে? এটা 2018 সালে। এখানে বুঝতে পারতেছেন যারা ভিডিও এডিটর বা যারা খুব ভালো কোয়ালিটিফুল তাদের স্যালারি কত হইতে পারে। 2018 সালে কিন্তু এটা, তার মানে 2025 কি আছে এখন আপনার প্রতিষ্ঠান? হ্যাঁ, এখন আছে। এখন আছে, এখন এখন আর আমার ভিডিও এডিট করছে। লাস্ট 3 মাসে বইয়ের জন্য ভিডিও করে দিবে, 3 মাসে ওর সাথে কন্ট্রাক্ট 3.5 লাখ টাকা শুধু এডিট করে দিবে। বাংলাদেশের ছেলেমেয়েরা যখন বলে যে চাকরি পাই না, কাজ পাই না, এই যুগে যদি কেউ এই কথা বলে এবং তার হাতে যদি একটা সেলফোন থাকে বা সেলফোন কেনার যদি ক্যাপাবিলিটিস থাকে, ইফ ইট ইজ টাচ মোবাইল, বিশ্বাস করেন আপনি অন্ধকার যুগে বসবাস করতেছেন। মানে আলোর যুগে এসে আপনি অন্ধকার যুগে বসবাস করতেছেন। আই এম সরি টু সে, আপনার দ্বারা আসলে হবে না। আপনাকে একটু আঘাত দিতে চাই, কারণ ওই যে রবীন্দ্রনাথের খুব সুন্দর একটা কথা আছে, ওরে নবীন ওরে আমার কাঁচা, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। আপনি আসলে আধ মরা না, পুরোটাই মরে আছেন, আপনাকে বাঁচানো খুব মুশকিল। ভাই, এই যুগে কাজের অভাব, এই যুগে কাজ পাচ্ছে না, বিয়ন্ড ইম্পসিবল। ওই যুগটাই নাই একাডেমিক্যালি পড়াশোনা করে তারপরে আপনি একটা চাকরির জন্য স্যান্ডেল ক্ষয় করবেন। এবং আপনার যদি কোয়ালিটি থাকে, বিশ্বাস করেন আপনাকে খোঁজার জন্য 1000টা কোম্পানি আছে। এটা কথা, ওকে হায়ার করলেন, ও ভিডিও তৈরি করে। আমি একটা ক্যামেরা কিনে দিলাম। এখন এমন হচ্ছে যে ও সকাল 7টায় শুরু করছে, রাত 12টা পর্যন্ত ক্লাস নিচ্ছে। এখন 12টার সময় একজন ক্লাস নিতে যাচ্ছে। 1000 ভিডিও টেকনিক ইজি এডুকেশন ইউটিউব চ্যানেলে, 19,000 ভিডিও। এই 19,000 ভিডিওর প্রায় 3 মিলিয়ন সাবস্ক্রাইবার। ফ্যাক্ট, এই 19,000 ভিডিও না, আপনি হয়তো 19,000 ভিডিও জীবনে, ফ্যাক্ট অন্য একটা জায়গাতে, যেটা আমি একটু পরেই বলবো। বেশ কিছু বই এখানে এসছে এবং এটা আপনাদের জীবন দশায় কাজে লাগবে, এই চ্যানেলটাও কাজে লাগবে ইনফ্যাক্ট। তো ভিডিও নিয়মিত করতেছি আর আপলোড করতেছি, ফেসবুকেও করতেছি, ইউটিউবেও করতেছি। নিয়মিত আমি ভিডিও দিচ্ছি, ভিডিও প্রতিদিন আমার এরকম হয়েছে যে প্রতিদিন আমি 20টা, 30টা, 35টা, 40টা যা ভিডিও হয় আমরা আপলোড দিই। পড়াশোনার ভিডিও সব একেবারে, আর ক্লাস 5 থেকে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমার সব গণিত ক্লাস থাকবে। কোচিংয়ের থেকে যা ইনকাম হয় ওই ইনকাম আমি এখানে হিউজ ইনভেস্ট করতেছি, যে আমার যত যাই হোক ডিজিটালি আমি বাংলাদেশের মানুষ বিনামূল্যে পড়ুক। এই গ্লাসবোর্ডে আমরা ক্লাস নিলাম তখন করোনার সময়, যখন 20 সাল হলো তখন আমি চিন্তা করলাম যে করোনার সময় তো সব বন্ধ, এখন আমি স্টুডেন্টকে কি করব। ওই সময় আমি এডিটরকে বলছি যে তুমি আমার বাসা, করোনার সময় টানা 8 মাস 16 ঘন্টা করে ক্লাস নিয়েছি। এবং আপনি দেখেন ইউটিউবে কিন্তু আমার 5,000+ ক্লাস আছে, আমার একার। আপনি যে 19,000 ভিডিও দেখতেছেন, আমার কিন্তু আরো 7-8টা চ্যানেল আছে। এই চ্যানেলগুলো মিলিয়ে কিন্তু আমার প্রায় 40,000 ভিডিও আছে, তার মধ্যে আমার 5,000+ ভিডিও আছে। হিউজ। ক্লাস 9, 10 গণিত সার্চ দিন, দেখেন আমার ক্লাস আসবে। এবং আমার সম্পূর্ণ ফ্রি ক্লাস আছে, পুরা বইয়ের একেবারে A to Z, 6 থেকে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কোনো ক্লাসের ভিডিও আমার ফুল ক্লাস ফ্রি আছে। লাভ কি এতে? আমার স্টুডেন্ট উপকৃত হবে, এটাই আমার লাভ। This man is super crazy. My goodness. উনি ইন্টারেস্টিং একটা কাজ করছে, আমি বলে দিই আপনাদেরকে। আমি এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে আসলে ওনার গল্পের কখন আমি এই জায়গাটায় আসবে সেটা আমি চিন্তা করছিলাম। একটু দেখাই আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয়, আপনাদেরকে বলি। সেটা হচ্ছে উনি প্রথমে আমাকে এই বইটা দিয়ে দিয়েছে, এই বইটা। তো এই বইটাতে প্রত্যেকটা ম্যাথে উনি হচ্ছে একটা করে কিউআর কোড দিয়েছে। ধরেন আপনি ম্যাথটা করতেছেন, করতে গিয়ে আপনার মনে হলো যে ফাইন, এই ম্যাথটা তুমি ভালো করে বুঝতে পারতেছি না, জাস্ট মোবাইল ধরলেই হবে। এই কিউআর কোড ধরলে এই ম্যাথটা উনি যেখানে ভিডিওটা আছে ইউটিউবে সেখানে চলে যাবে এবং ডিটেল ওখানে আপনি ওনার পুরো ক্লাসটা পেয়ে যাবেন। আচ্ছা, আপনার জানার মধ্যে কেউ করেছে বাংলাদেশে? বাংলাদেশে আমরাই প্রথম যে এই বইয়ের সাথে শিক্ষক ফ্রি। এই বইটার জন্য কিন্তু 1220টা ভিডিও আছে। এই বইটাতে কটা ভিডিও আছে? 1220টা। ওই যে দেখেন ওইখানে প্রথমে। এটার দাম কত? এটার দাম 550 টাকা। এটা কোন ক্লাসের? এটা আপাতত আমরা এসএসসি 26-এর জন্য বের করছি, আমরা আগামী ডিসেম্বরে নবম দশম শ্রেণীর জন্য বের করব। এসএসসি 2026 গণিত। এবং এখানে যতগুলো ম্যাথ করা আছে প্রত্যেকটা ম্যাথের সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে। কিউআর কোড জিনিসটা নিশ্চয়ই আপনারা বোঝেন, যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এই কিউআর কোডে আপনি জাস্ট মোবাইলটা ধরার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ইন্টারনেট থাকলেই এইটার উপরে যে ভিডিওটা আছে ওনার ইউটিউব চ্যানেলে, বড় যে ক্লাসটা আছে, সেখানে গিয়ে আপনার ডিটেল একদম বলে দেওয়া আছে, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। এবং এটাকে উনি বলছেন যে বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি, এবং এটা পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই। আপনি এরকম বই কতগুলো করেছেন? আমরা সব সাবজেক্টেরই করছি, 25টা সাবজেক্টের। এখানে আছে অনেকগুলা সাবজেক্টের, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, আমরা মানে সব সাবজেক্ট, সায়েন্স, কমার্স, আর্টসের সবগুলা সাবজেক্টেরই বই করছি।
ওইটার জন্য 607টি কিউআর কোডে সম্পূর্ণ হাতে আমি কিউআর কোড রাখছি। এবং এই কিউআর কোডটা অন্যরা চাইলেও করতে পারবে না, আমার পারসেপশন থেকে বলছি, আমার খুব নলেজ নাই, যদি থাকে আপনারা শেয়ার করেন। এতগুলো ভিডিও আসলে কোন প্রতিষ্ঠান করেছে এই 19,000 20,000 ভিডিও? বিউটিফুল। এবং আরেকটা জিনিস আছে, সেটা হলো যে অনেক এমসিকিউ আছে ক্যালকুলেটরে করা যায় এবং শর্টকাটে করা যায়। এই জন্য কিন্তু প্রতিটা এমসিকিউ এর ওইখানে টাইপের ওইখানে কিন্তু 2টা করে কিউআর কোড আছে। একটা কিউআর কোডে সে স্ক্যান করলে সে হাতে লেখা এমসিকিউ দেখতে পারবে, আর একটা কিউআর কোডে স্ক্যান করলে সে ক্যালকুলেটরে বা শর্টকাট নিয়মে সে দেখতে পারবে। আপনার এই বইগুলো যদি কেউ দেখতে চায় বা কালেক্ট করতে চায়, সহজ পদ্ধতি কি? www.tpl.com.bd অথবা আমাদের অফিসে বললে আমরা একেবারে পাঠাই দিই ওদের কাছে, ওরা একেবারে ক্যাশ অন ডেলিভারিতে ওরা সংগ্রহ। যারা কালেক্ট করতে চান, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা ওনাদের প্রতিষ্ঠানের নাম্বার। আপনারা চাইলে ওখানে ফোন দিয়ে আপনারা বইগুলো দেখেন, যোগাযোগ করতে পারেন, কালেক্ট করতে পারেন। সো বিউটিফুল ওয়ান। শুধু যে গণিত না, আমার কাছে কিন্তু আমার সব সাবজেক্টের বই তৈরি করছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এরকম এর টোটাল হলো এসএসসির জন্য 24টা সাবজেক্ট আছে। আমরা 24টা সাবজেক্টের কোর্স। এসএসসি, হ্যাঁ, এইচএসসি আমরা শুরু করি না। আমাদের ভবিষ্যতের টার্গেট যে আমি একেবারে 4th থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং নিয়োগ পরীক্ষা পর্যন্ত, আমি 4th থেকে দ্বাদশ এবং নিয়োগ এবং বিসিএস পরীক্ষা পর্যন্ত আমি এরকম কিউআর কোড ভিত্তিক। অনেক কষ্ট, মানে ভাড়া এবং টিচারদের বেতন প্রায় আমি 50 লাখ টাকা দেই। প্রতি মাসে 50 লক্ষ টাকা খরচ করেন আপনি ভাড়া এবং বেতন। এবং আরেকটা জিনিস, আমি কোনো স্টাফের বেতন 1, 2 এর 3 তারিখের পরে দেই না। সবসময় আমি 1, 2 তারিখে আমি ব্যাংকের মাধ্যমে আমার প্রতিটা স্টাফের বেতন দিয়ে দিই বা টিচারের বেতন দিয়ে দিই। আলহামদুলিল্লাহ। 50 লাখ টাকা আপনি কস্ট এবং প্রফিট তো ডেফিনেটলি থাকে। ওয়াও। টেকনিক ইজি, আমার অনলাইন প্ল্যাটফর্মের নাম টেকনিক ইজি এডুকেশন, আর অফলাইন প্ল্যাটফর্ম মানে যেটা কোচিং সেন্টার, সেটার নাম হচ্ছে টেকনিক টিচিং হোম। আর আমার হচ্ছে যে বইগুলা কিন্তু আমার পাবলিকেশন, আমি পাবলিকেশনও তৈরি করছি। পাবলিকেশন নাম হচ্ছে টেকনিক পাবলিকেশন। নিজে কখনো চাকরি করেন নাই? 2টা কলেজে আমি 2-3 মাস করছি। আমার কাছে চাকরি ভালো লাগে না। আপনার প্রতিষ্ঠানটা কোথায়? ঢাকা শহরে কোথায়? মিরপুর শেওড়াপাড়া। শেওড়াপাড়াতেই আছেন এখন পর্যন্ত? জি, প্র্যাকটিস করি না। এটা ট্রু। আরেকটা জিনিস কি, আমরা সূত্রগুলো মুখস্থ করি না। গণিতের কিন্তু ভালো হইতে হলে সূত্র মুখস্থ করতে হবে, প্রতিটা স্টেপ বুঝে বুঝে করতে হবে। 6-7 এর যোগ বিয়োগ বা এগুলা বা একেবারে ছোট থেকে ওই ভিতটা যদি ভালো করে তৈরি হয়তো, তাহলে জাস্ট যদি সে 9-এ পড়ে বা 6-এ পড়ে বা 10-এ পড়ে বা একাদশে পড়ে, আমি গণিত পারিনি, 3 না, আপনি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস ম্যান মেক্স পারফেক্ট। না, এটা সত্য। এটা আপনি যেটা বললেন, এটা আমি আমার নিজের জীবন থেকেও বুঝি। আমার এমনও ঘটনা আছে, যেদিন গণিত পরীক্ষা দিতে যাবো, যেদিন আমার বাসায় মিলাদ দেওয়া হতো, মানে এত খারাপ ছিলাম আমি। It's true. 2 তারিখে হয়েছে এই মাসে। আচ্ছা, তাহলে তো কয়েকদিন। ভবিষ্যতে যদি প্রশ্ন করে যে বাবা তুমি আমার নাম গণিত কেন রাখছো, আর এই ছেলে যদি গণিতে খারাপ হয়, না জানি কি একটা অবস্থা। কথাটা আমার ওয়াইফ কি ভয়ঙ্কর একটা অবস্থা হবে, চিন্তা করে দেখেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আপনার সাথে সময় খুব ভালো কাটলো, এবং আপনার এই প্রতিষ্ঠান এখন সবকিছু মিলিয়ে যদি ব্র্যান্ড ভ্যালুর জায়গাতে আমি চিন্তা করি, যে এই প্রতিষ্ঠানের মূল্যমান, আলহামদুলিল্লাহ আপনি মোটামুটি 200 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে। 200+ আমার স্টাফ সবসময় আমার কাছে আছে, এবং আমি আসলে চেষ্টা করি যে তাদের যাতে ভালো হয় বা উপকার হয়। আলহামদুলিল্লাহ। আমি শেষ করতে চাই, তার আগে যদি আপনার কিছু বলার থাকে। আমার বলা একটাই, যে মানুষকে পরিশ্রম করতে হবে। এই সময় কিন্তু পরিশ্রমের সময়। আসলে তুমি নিজেই রিলস বানাও না, তোমারটা আরেকজন দেখুক। ফেসবুক, ইউটিউব বা টিকটক যাই বলেন, এরা কিন্তু আপনার মাথাকে ওইভাবে কিন্তু করে ফেলছে যে আপনি যেটা দেখতেছেন তাই দেখাচ্ছে। এখান থেকে বের হয়ে আপনি যদি চিন্তা করেন যে আমি নতুন কিছু করব বা আমি কিছু করব, হিউজ পরিমাণ যদি আপনি পরিশ্রম দেন, প্রতিদিন যদি আপনি নিজে 12 থেকে 15 ঘন্টা পরিশ্রম করেন, আপনি 100% ট্রু। যারা আমার ছাত্রছাত্রী আছো, যারা তাদেরকে আমরা বলবো, আমি ভালো কিছু মানুষকে আমার সাথে পেয়েছি, যারা আমার আছে পরিশ্রম করছে, সবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার অফিসের যারা আছে, নাম বলতে পারি নাই, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক এবং শ্রোতা, অসম্ভব সুন্দর একটি এপিসোড। আপনি যদি চিন্তা করেন যে মানুষটি ঢাকায় এসেছিল নিজের একটা টেবিল ফ্যান বিক্রি করে 600 টাকা দিয়ে, এখন প্রতি মাসে প্রায় 1.5 কোটি টাকার উপরে তার লজিস্টিক এবং একই সাথে এমপ্লয়ি কস্ট বিয়ার করেন তার প্রতিষ্ঠানের জায়গাটা থেকে, 4টি প্রতিষ্ঠানের জায়গাটা থেকে। প্রায় 200-এরও বেশি এমপ্লয়ীদেরকে উনি কাজের ব্যবস্থা করেছেন, এবং একই সাথে উনি কিছু আমি বলবো যে একাডেমিক্যালি কিছু অ্যাসেট তৈরি করেছেন, যেটা সব মানুষের কাজে লাগবে। আমরা বলছি না যে আপনাকে এই বইটা নিতে হবে, ডেফিনেটলি না। বরং ওনার যে ইউটিউব চ্যানেল বা ওখানে উনি যেই সব তথ্যগুলো দিয়ে রেখেছেন ফ্রি, তো এই পরিমাণ ক্রেজিনেস, এই পরিমাণ প্যাশন আমি আসলে গণিতে এর আগে আমি আর কারো দেখিনি। আজকে এখানে সুমন ভাই তার যে অসম্ভব সুন্দর গল্পটা এখানে উপস্থাপন করলেন, আমরা শুধু একটা জিনিসই, যেটা আমি গল্পের মাঝখানে বলেছিলাম, যে এই যে প্যাশন বা ক্রেজিনেস,
এটা কিভাবে মানুষের জীবনকে ফ্লারিশ করতে পারে। দেখেন, উনি যখন গণিতে পড়েছে অনার্স কিংবা মাস্টার্সে, উনি কিন্তু এটা জানে না যে উনি এটা পড়ে কি করবে। ওনার ভালো লেগেছে এটা পড়তে, এবং সে কারণে উনি ঢাকা ইউনিভার্সিটি স্যাক্রিফাইস করে গণিতেই পড়েছে, তাও একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। সুতরাং জীবনে প্যাশন যেটাতে আছে, ভালোবাসা যেটাতে আছে, সেটার পেছনে লেগে থাকুন। আপনাকে অন্তত রুটি রুজির কথা চিন্তা করতে হবে না। এমনও হতে পারে আপনি 1000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।